শিগগিরই বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ জানালেন অর্থ উপদেষ্টা। বড় প্রকল্প পর্যালোচনার সিদ্ধান্ত, শিগগিরই বাজেট সংশোধন। প্রবাস আয় সুবাতাস অর্থনৈতিক সংকট নিরসনে সহায়ক হবে বলছেন অর্থনীতিবিদরা। বৈধ পথে লেনদেন বাড়ানোর তাগিদ। হাজি সেলিম গ্রেপ্তার। পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আরও 3 দিনের রিমান্ডে গোলাপ। কারাগারে টিপু মুন্সি। এখনো স্বাভাবিক হয়নি ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা জোরদার। গাইবান্ধায় আটক হামলাকারী সঞ্জয় পাল। এবং পানি নেমে যাওয়া ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। বেহাল সড়কে চরম ভোগান্তি, বাড়ছে পানিবাহিত নানা রোগবালাই। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি শিকা আজিজ। শিগগিরই বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলির সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। এ সময় মানব পাচার প্রতিরোধ, কৃষি পুনর্বাসন ও বীমা, পুলিশ বাহিনীর সংস্কার ও পুনর্গঠন, মানি লন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সাধারণ নাগরিক ও সাবেক সেনা সদস্য হিসেবেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের কথা জানান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। থ্যাংক ইউ। চলতি মাসে বা আগামী মাসে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দিয়েছে সরকার। সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, জিডিপির বাস্তব প্রবৃদ্ধি জানার কাজ চলছে। খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির সংশোধিত লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান উপদেষ্টা। প্রশ্নের জবাবে তিনি জানান, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজে নোটের অবস্থা খুব নাজুক, তা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। ক্যালকুলেশনটা জিডিপি সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে, তাই না? প্রোডাকশন মেথডে করে, বিভিন্ন সেক্টর, 19টা সেক্টর করে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী সেটা প্লেস করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন। আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই, এই মানি ব্যাগের ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়। এগুলো আমরা চেষ্টা করেছি আমার সময় থাকতে যে টাকাটা আরো ডিউরেবল করা যায় না। অতএব এটা যত তাড়াতাড়ি রিপ্লেস করে। প্রবাস আয়ে বইছে সুবাতাস। আগস্টের প্রথম সপ্তাহে সারা দেশ উত্তাল থাকার পরও পুরো মাসে দেশে রেমিটেন্স এসেছে $222 কোটি। বিষয়টিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন অর্থনীতিবিদরা। বৈধ পথে লেনদেন বাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেন তারা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে। সুবাতাস বইতে শুরু করেছে প্রবাস আয়ে। স্বৈরশাসন অবসানে আবারও অর্থ পাঠাতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সদ্য শেষ হওয়া আগস্ট মাসে জুলাই থেকে রেমিটেন্স বেড়েছে 16.23%। চলতি বছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় প্রবাস আয়। জানুয়ারিতে 211 কোটি, ফেব্রুয়ারিতে 216, মার্চে 200, এপ্রিলে 204, মে মাসে 225, জুনে 254, আন্দোলনে উত্তাল জুলাইয়ে 191 এবং গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আগস্টে এসেছে $222 কোটি। আগস্ট মাসের প্রবাস আয় এখন পর্যন্ত বছরের দ্বিতীয় সর্বোচ্চ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী। 50 to 60% রেমিটেন্স ফর্মালে আসে, বাকিটা কিন্তু ইনফর্মালে চলে যায়। আর সেই ইনফর্মালের যদি 50%ও ফর্মালে আনা যায়, তাহলে কিন্তু অন এন অ্যাভারেজ বিগত বছরগুলোর দিকে যদি তাকান, তাহলে অন এন অ্যাভারেজ 21, 22, 23 বিলিয়নের মতো আসে। অতএব 2 বিলিয়ন যদি চিন্তা করেন 28 দিনে, তার কিছুটা উপরে, তাহলে সেই হিসেবে
হিসাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই অর্থ বছরে হয়তো আমরা 26-27 বিলিয়নে যাব। বৈধ পথে লেনদেন নিশ্চিত করা গেলে প্রবাস আয় আরও বাড়ত বলে মনে করেন আরেক অর্থনীতিবিদ মাহফুজ কবির। ইতিমধ্যে যে সৌদি অ্যাম্বাসেডর তিনি কিন্তু বলেছেন যে তাদের দেশ থেকে 5 বিলিয়ন বছরে আসে, সেটা ফর্মাল চ্যানেলে আসে, আরও 5 বিলিয়ন সেটা আসে ইনফর্মাল চ্যানেলে। তো এখন এই যে অতিরিক্ত যতটুকু ইনফর্মাল চ্যানেলে আসছে সেটাকে আসলে ফর্মালাইজ করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে বাংলাদেশ ব্যাংকে তো অনেক মুনাফা হচ্ছে, এখন ওই মুনাফা থেকে যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয় এই ব্যাংকগুলো যারা রয়েছে, যারা রেমিটেন্স কালেক্ট করে, তাহলে কিন্তু এই ব্যাংকগুলো উৎসাহিত হবে। তো তখন আমরা আর একটু বেশি করে রেমিটেন্স নিয়ে আসতে পারবো। দেশে ডলার সংকট সহ অর্থনৈতিক টানাপোড়েন নিরসনে বড় ভূমিকা রাখতে পারে রেমিটেন্স, তাই এই দিকে বিশেষ নজর দেবে এমনটাই আশা সবার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বৈরাচার শেখ হাসিনা উন্নয়নের নামে মেগা প্রকল্প করে জনগণের টাকা বিদেশে পাচার করেছেন। সকালে লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলার বন্যার্তদের জন্য জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ভারত একতরফাভাবে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার সহযোগী হিসেবে কাজ করেছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেটা তারা চায় না। তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন, মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে, লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটা আমার কথা নয়। এখন পুলিশে গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। সেই দেশ থেকে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার করছে, তারপরেও আপনারা তাকে সমর্থন দিয়ে গেলেন। কর্মবিরতি স্থগিত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা। কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে মেডিকেলের জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা পাচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি না হলেও ওয়ার্ডগুলোতে চলছে সেবা কার্যক্রম, তবে বন্ধ রয়েছে বহির্বিভাগের স্বাস্থ্যসেবা। এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মোতায়েন আছে সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতিতে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। নিরাপত্তার দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে তারা। পরে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি স্থগিত করেন তারা। এদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সঞ্জয় পালকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র, বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেহাল সড়কগুলো, ভোগান্তিতে রয়েছে বন্যা কবলিতরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নামতে না নামতেই নতুন করে বিপাকে ফেনীবাসী। বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। বেডের সংখ্যা কম থাকায় খোলা আকাশের নিচে থাকছেন রোগীরা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের। আসি স্যালাইন দিছি, ওষুধ দিছি, থাকার কোনো জায়গা নেই। 12টা বাজে আসি এখানে ভর্তি হয়েছি, বসার পর্যন্ত সিট থাকে না অনেক সময়। এখন তো একটা চেয়ার আনি আমার ভাই দিছে। আমার ফ্যামিলির 2 জন, একজন বাড়িতে আছে, একজন এখানে আছে। আমি ওকে আনি নাই, কারণ এখানে পরিস্থিতি আরো ভয়াবহ, কারণ এখানে রাস্তা থাকতে হয়, গাছতলা থাকতে হয়। এদিকে নোয়াখালীতে দগদগে বন্যার ক্ষত। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বেহাল সড়ক। শহরের অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেড়েছে ডায়রিয়ার প্রকোপও। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়ার রোগীগুলো যে হারে আসতেছে সে হারে আসলে আমাদের ওষুধের কোনো সংকট নেই। তবে একটা জিনিস হলো আমাদের বেড সংকট আছে। ডায়রিয়ার জন্য আমাদের আসলে অনুমোদিত বেড ছিল 20টা, সেখানে আজকে আমাদের ভর্তি আছে 235 জনের। মানে আর নতুন করে রোগী আসলে আর জায়গা দেওয়ার আসলে সংকুলন নাই। লক্ষ্মীপুরে এখনো নামেনি বন্যার পানি। গত 15 দিন ধরে পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। অবশ্য বেশ কিছু জায়গায় কমতে শুরু করেছে ঢলের পানি।
বন্যার প্রভাবে কাঁচা বাজার ও মাছের আড়তে কমেছে যোগান। বস্তা প্রতি 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে চালের দাম। মাছের দাম যেমনই হোক, কিন্তু পছন্দ মতন কোনো মাছই তো বাজারে না। এখন টাকা হইলেও তো আমরা মাছ কিনতে পাবো। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। বেহাল 78 কিলোমিটার সড়ক। এবারকার যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা শুধু আমাদের না, আমার অত্র এলাকার যত মানুষজন আছে সবারই, এবং ফসলের জমিন থেকে শুরু করে গড় পড়ছে এবং গড় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবজির ক্ষতি হয়েছে, এবং যে হাইওয়ে যে রোডটা আছে আমাদের, যে মৌলভীবাজার থেকে খুরমা পর্যন্ত যে রোডটা আছে, রোডের যে ভাঙ্গনটা হয়েছে, এই ভাঙ্গার কারণে আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্টের ডর আছে। এদিকে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল এই সেক্টরেই 100 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরে। স্বপন, বন্যার পানি কতটা কমেছে, সার্বিক চিত্র আমাদের জানাবেন। ইশিকা, আপনি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরের বন্যা পানি কি পরিমাণ নেমেছে। লক্ষ্মীপুরে নোয়াখালী এবং ফেনী থেকে আসা পানি এবং লক্ষ্মীপুরের যে গত 2 সপ্তাহ আগে টানা বৃষ্টির কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, ওই বন্যায় লক্ষ্মীপুরে যে প্রায় 14 লাখ লোক পানিবন্দী রয়েছে। এই পানিবন্দী থাকার কারণে মানুষজন খুবই বিপদে রয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরে যে পানি নামার যে 3টি নদী ও একটি খাল, ভুলুয়া নদী, ডাকাতিয়া নদী এবং বুলা নদী, ডাকাতি নদী, রহমতখালী নদী ও আবদা খাল, এই খালগুলো তো এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় যে মানুষজন বাঁধ নির্মাণ করে ঘরবাড়ি তুলেছে, সেগুলো পরিষ্কার করেছে, এবং এই বাঁধ থাকার কারণে এবং বাড়িঘর নির্মাণ করার কারণে মানুষের পানির প্রবাহ খুবই কম, পানি খুবই ধীর গতিতে নামছে। আমরা যদি আপনাকে দেখাই যে এই মুহূর্তে রয়েছে আমরা রহমতখালী নদীর এলাকায়, এইখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। মানুষজন যে পরিমাণে পানি বন্দী রয়েছে, ঠিক এই নদীর দিক দিয়ে কিন্তু সেভাবে পানি প্রবাহিত হচ্ছে না, পানি খুব ধীর গতিতে প্রবাহিত হচ্ছে। কিন্তু বিশেষ করে যে 14 লাখ লোক পানি বন্দী রয়েছে, এই 14 লাখ লোক এখন পর্যন্ত যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে, এই প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ সরবরাহ ত্রাণ পৌঁছায়নি। লক্ষ্মীপুরে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আসলে যেসব এলাকায় পানি রয়েছে, ওই পানিগুলো নৌকা না থাকার কারণে প্রত্যন্ত অঞ্চলে যারা পানিবন্দী রয়েছে তাদের কাছে ত্রাণ পৌঁছানো এখনো সম্ভব হচ্ছে না। এই লক্ষ্মীপুরে যে 200টি আশ্রয় কেন্দ্র রয়েছে, প্রায় এখানে 70 থেকে 80 হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছে। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালীতে রয়েছে আমাদের সহকর্মী সুজন, আপনি জানাবেন যে নোয়াখালী বন্যার পরিস্থিতির খবর। স্বপন, আপনি লক্ষ্মীপুরের বন্যা ও বন্যা পরবর্তীত পরিস্থিতির কথা বলছেন, তা আমি যদি নোয়াখালীর বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলি, যে নোয়াখালীতে পানি কমেছে, অনেকটাই নেমে গেছে পানি, তবে জেলা শহর এখনো কিছুটা পানিবন্দী অবস্থা রয়েছে, জলাবদ্ধতা অবস্থা রয়েছে। আসলে এটি যদি বলতে হয় যে নোয়াখালী জেলা শহর একটু নিচু এলাকা, তো এই জেলাতে সহজে 2-1 দিন বৃষ্টি হলে এমনি জলাবদ্ধতার সৃষ্টি হয়। তার উপরে এই বছর স্মরণকালের বন্যা হওয়াতে তার প্রকট আকার ধারণ করেছে। তো জেলা শহরে পানি না নামার আরেকটি কারণ হয়েছে যে নোয়াখালী জেলা শহরে যেসব খাল রয়েছে, যেসব বিল রয়েছে, পুকুর রয়েছে, জলাশয় রয়েছে বা খালি জায়গা রয়েছে, পানি নামার যেসব জায়গা রয়েছে, সেগুলো আসলে প্রভাবশালী ব্যক্তিরা দখল করে রাখার কারণে ওইসব জায়গা দিয়ে পানি নামছে না, ফলে শহরের যে পানি জমে থাকারও একটি কারণ রয়েছে। এছাড়া আরেকটি তথ্য রয়েছে যে শহরের উপরে যে পানি নেমে যাওয়ার যে প্রধান খাল, যেটি ছাগলমারা খাল নামে পরিচিত, এটির কিছু অংশ প্রভাবশালী কিছু ব্যক্তি দখল করে রাখার কারণে আসলে এখান দিয়ে পানি নামছে না, নামলেও অত্যন্ত স্লথ গতি, যার কারণে পানিটা জমা হয়ে আছে নোয়াখালী জেলা শহরে। তো আপনাকে একটু উদাহরণ দিতে চাই যে শহরের একটি স্বর্ণকার পাড়া রয়েছে, যেটি বিশ্বনাথ কর্মকার নামে পরিচিত। আসলে ওইখান দিয়ে ছাগলমারা খালটি বহুলাংশে দখলে থাকার কারণে ওই
জায়গাটা দিয়ে পানি নামছে না, এর কারণে নোয়াখালী জেলা শহর থেকে পানি অপসারিত হচ্ছে না বলে জানা গেছে। তো এই নোয়াখালী সচেতন মহল বলছে যে যেগুলা যে ছাগলমারা খাল, বিশেষ করে জেলা শহরের যে পানি নামার যে প্রধান জায়গা ছাগলমারা খাল, সেটি যেখান দিয়ে দখলদারিত্ব রয়েছে, যেখানে বহুতল ভবন গড়ে উঠেছে, সেগুলো অপসারণ করে পানি নামার জায়গাটি পরিষ্কার করা হলে নোয়াখালী জেলা শহরের জলাবদ্ধতা অনেক অংশে কমে যাবে বলে তারা জানিয়েছেন। আর যদি বন্যা পরবর্তী পরিস্থিতির খাদ্যের কথা বলি, যে জেলাতে প্রায় এখনো 1400টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2.5 লক্ষাধিক মানুষ রয়েছে এবং এই 2.5 লক্ষাধিক মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে বিভিন্ন বেসরকারি সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো দিয়ে যাচ্ছে। এই নোয়াখালী থেকে বন্যা ও বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে বন্যার সার্বিক চিত্র জানছিলাম সহকর্মীদের কাছে। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। দিবাগত রাত 1:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে হাজী সেলিমকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এদিকে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত। এছাড়া সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে ফের 3 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। সরকার পতনের পর থানা ও কোর্টে বাড়ছে মামলার বহর। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাদের আসামি করে হচ্ছে হত্যা মামলা। ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দ্বিতীয় ধাপে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদারকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড শেষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দেন। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাগ থানার একটি হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো সময় নেওয়া হবে আদালতে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, আইনের এমন বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সাথে মন্ত্রীর পছন্দের ব্যক্তিকে আইন অনুযায়ী কুইক রেন্টালের কাজ দেওয়ার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। জনস্বার্থে আইনজীবী তাইবুল ইসলাম সৌরভ সহ 2 আইনজীবী রিটটি দায়ের করেন। এতে জ্বালানি সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, পিডিবি চেয়ারম্যান সহ 5 জনকে বিবাদী করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনে 2010-এর 1-2 ও 9 ধারায় এই বিধান যুক্ত রয়েছে, যা অসাংবিধানিক দাবি করে রিট আবেদন করা হয়। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সোমবার এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। দেখছেন সংবাদ দুপুর। মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। ফলে মামলাটি পুনরায় চালু হলো বলে জানান আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন। এর আগে কলেজ ছাত্রী মোসারা জাহান ওরফে মুনিয়া হত্যা মামলায় পিবিআই দেওয়ার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। তখন মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান, আনবির সহ অন্যরা। দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুনঃ তদন্তে যাবে বলে আমরা আশা করি।
দেখছেন সংবাদ দুপুর। শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বের হয়ে আসছে তার সহযোগীদের অপকর্মের তথ্য। তেমনই একজন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলাম পুঁজিবাজারকে রক্ষার দায়িত্ব নিয়ে নিজেই গড়ে তুলেছেন সিন্ডিকেট। কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের পথে বসানোর পাশাপাশি রোড শো এর নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন তিনি। আরও জানাচ্ছেন শিউলি রায়। শস্যের মধ্যেই ভূত। হ্যাঁ, এই ভূতের নাম শিবলি রুবায়েতুল ইসলাম। দেশের শেয়ার বাজার থেকে ভূত তাড়ানোর দায়িত্ব নিয়ে তিনি হয়ে উঠেছেন নষ্টভূতের চাঞ্চল্য প্রমাণ। ঋণখেলাপি হওয়া সত্ত্বেও তাকে যখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, তখনই আতকে শিউরে উঠেছিলেন বাজার সংশ্লিষ্টরা। প্রভাবশালী কিছু আমলা ব্যবসায়ী আর আওয়ামী লীগ নেতাকে নিয়ে দুষ্টচক্র গড়ে পুরো শেয়ার বাজারকে পরিণত করেন মগের মূল্যকে। লুটে নেন সাধারণ বিনিয়োগকারীদের বহু কষ্টার্জিত সঞ্চয় ও বিনিয়োগের হাজার হাজার কোটি টাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সাথে সাথে পতন ঘটে পুঁজিবাজারে গডফাদার শিবলির। স্বৈরশাসন আমলে বিএসইসির চেয়ারম্যান হয়ে আধিপত্য স্থাপন করেছিল শিবলি রুবায়েত। আইপিও অনুমোদন থেকে শুরু করে সেকেন্ডারি মার্কেটেই শুধু নয়, বিদেশে রোড শো এর আয়োজনের নামে লুটপাট ও পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। শিবলি রুবায়েতের নেতৃত্বে বিএসইসির 11টি দেশে কমপক্ষে 17টি রোড শো করেছে। এসব করা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও চীনে। 1 ডজনেরও বেশি কোম্পানিকে বাধ্য করা হয় তথাকথিত এইসব রোড শো পৃষ্ঠপোষকতা করতে। এই স্পন্সরদের মধ্যে ছিল ইউসিবি, ওয়ালটন, প্রাণ গ্রুপ, ইবিএল, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, আলিফ গ্রুপ, ওয়াই, সিসিবিএল, সিডিবিএল, সিএসি এবং ডিএসি। রোড শো এর মাধ্যমে 50 কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়েত। শেয়ার বাজার কাভার করার দায়িত্বে নিয়োজিত একদল সাংবাদিককে আমেরিকা, ব্রিটেন সহ নানা দেশে সফরের সাথে নিয়ে তিনি গণমাধ্যমের মুখ বন্ধের চেষ্টা করেন। শিবলি বিদায়ের আগ পর্যন্ত দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নামে এসব রোড শো চলে একের পর এক। সেই সময়ের ভূমিমন্ত্রী ইউসিবি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রভাবে 2021 সালে ইউকে রোড শো এর জন্য 2.5 লক্ষ পাউন্ড ব্যয় করা হয়। এছাড়াও 2021-এর শুরুতে সংযুক্ত আরব আমিরাতে রোড শো এর জন্য 1.20 লক্ষ টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছিল। এই শিবলির প্রতারণার কারসাজিতে কোটি কোটি টাকা খরচ করে ওয়ালটন গ্রুপও। বিনিয়োগকারীদের স্বার্থে রক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলেও শেয়ার বাজারের ধ্বংসের কুখ্যাত খলনায়ক শিবলি রুবায়েত হয়ে ওঠেন রাক্ষসের মতো এক ভয়াল ভক্ষক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। একটি পরিবারের বাংলাদেশ বিমানের ভাগ্য বিধাতা হয়ে ওঠার গল্প। যেভাবে বাবা, ছেলে, নাতি, ছেলের বউ লুটেপুটে খেয়েছে তা দেশের আর কোনো প্রতিষ্ঠানে হয়নি। স্বৈরাচার হাসিনার দুঃশাসনের এক প্রতিচ্ছবি ক্যাপ্টেন ইশতিয়াকের পরিবার। এরপরও বিমানের ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য করা সংক্ষিপ্ত তালিকায় আছে ইশতিয়াকের নাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইশতিয়াক সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। 1993 সালে বিতর্কিত নিয়োগ দিয়েই শুরু হয় ক্যাপ্টেন ইশতিয়াকের বৈমানিক কর্মজীবন। বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মনোয়ারের প্রভাব খাটিয়ে নিয়োগ পরীক্ষায় উতরে দিয়েছিলেন ছেলেকে। বাবারও আছে বিশেষ পরিচয়। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক সফরগুলোতে পাইলট হিসেবে কাজ করতেন তিনি। বাবা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে তরতর করে পদোন্নতি পান ইশতিয়াক। 2023 সালে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হয়েও আইন ভেঙে হন চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফিসার, যাকে বলে চুরি চুরি আবার সিনাজুরি। নিয়োগ পেয়ে ইশতিয়াক বিমানের অপারেশনস ম্যানুয়ালটিও বদলে ফেলেন। আর সহযোগী ছিলেন ডিরেক্টর অফ ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান। তবে ছেলে সাদিফ হোসেনকে নিয়োগের ক্ষেত্রে দুখাটি সরেশ ইশতিয়াক। বদলে ফেলেন বিমানের কৌশলগত অপারেশন ম্যানুয়ালও। জিইডি সার্টিফিকেটকে যোগ্যতার মাপকাঠিতে যুক্ত করেন। সেখানে স্বাক্ষর করেন ক্যাপ্টেন সুমাইলা হোসেন। পিছিয়ে ছিলেন না ক্যাপ্টেন ইশতিয়াকের স্ত্রী ক্যাপ্টেন শাহানাও। 2004-এ সিলেটে ফকার F-28 বিমান দুর্ঘটনায় তিনি জড়িত থাকার পরও 2018 পর্যন্ত চাকরিতে বহাল থাকেন ক্যাপ্টেন শাহানা। এছাড়া স্বৈরাচার পতন আন্দোলনের সময় 4 আগস্ট শেখ রেহানাকে বহনকারী বিশেষ ফ্লাইট BG-202 এর পাইলটও ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক। অভিযোগের এই দীর্ঘ ফিরিস্তি জানিয়ে ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে তিনি জানান, অফিস অনুমতি দিলেই কথা বলতে পারবেন।
ভাই উনি আমাদের মিসেস বুশরা আছেন, উনি বললে আমি ডেফিনেটলি আমার তো নিজস্ব কথা বলতে কোনো সমস্যা নাই। তার কথা অনুযায়ী বাংলাদেশ বিমানে গেলে জনসংযোগ কর্মকর্তা দেন নানা অজুহাত। ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আজকে একটু কথা বলা যাবে না? উনি কি নেই? ওটা আমি বলতে পারবো না, আমার উনি তো ওই অপারেশন বিল্ডিং এ বসেন। দয়া করে আগে ফোনে কথা বলে তারপরে পারমিশন নিয়ে তারপরে এসে কোনো বক্তব্য না পেয়ে প্রতিবেদক ফিরে আসেন। পরের প্রতিবেদককে আবার জনসংযোগ কর্মকর্তা মুঠোফোনে জানান কি কি প্রশ্ন করা হবে তা লিখিত দিলেই উত্তর দিবেন। ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আলাপ করতে ডাইরেক্টরের সাথে নোট দিতে চাচ্ছিলাম, তো ক্যাপ্টেন ইশতিয়াক বলছেন যে উনি হচ্ছে আপনি লিখিত কোশ্চেন আর পাঠান, উনি লিখিতভাবে আপনার উত্তর দিতে চাচ্ছেন। কিভাবে বললে কি হয় না হয় অনেক কিছু হয়। দুর্নীতি আর স্বজনপ্রীতির এত অভিযোগ থাকার পরও সম্প্রতি বিমানের ক্যান্সার এই ক্যাপ্টেন ইশতিয়াককে ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন এস পাওয়ার প্ল্যান্টের ভেতরে সাবেক সেনা কর্মকর্তা সারোয়ার আলম সহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে বাঁশখালীর গন্ডামারা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত ৩টার দিকে বিদ্যুৎ কেন্দ্রটির ভেতরে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের বাধা দিলে সারোয়ার ও রাশেদ জোয়ারদারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে তারা। প্রাথমিকভাবে চুরি ডাকাতির জন্য এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান অতীতে একাধিকবার জমি দখল সহ নানা কারণে কেন্দ্রের ভেতরে নিজেরাই হত্যাকাণ্ড ঘটিয়ে মামলা সাজিয়ে অনেক মানুষকে এলাকা ছাড়া করেছে এস আলম গ্রুপ। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রধান লেবার ইউনিয়নের ধর্মঘটে অচল ইসরায়েল। রোববার বিকেল থেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা শুরু করে স্থানীয়রা। এতে ইসরায়েলের অর্থনীতি পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর মধ্যেই 6 জিম্মির মৃত্যুর প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমেছে লাখো মানুষ। এই অবস্থায় প্রধান বিমানবন্দরের ফ্লাইট বাতিলের খবরও পাওয়া গেছে। এদিকে জিম্মি নিহতের ঘটনায় পাল্টা নেতানিয়াহুকে দুষছে হামাস। আরও জানাচ্ছেন আফরিন মৌ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। গাজার রাফা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রোববার স্থানীয় সময় বিকেলে নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয় প্রধান লেবার ইউনিয়ন। এতে প্ল্যাকার্ড হাতে রাজধানী তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে রাস্তায় নামে লাখো মানুষ। জিম্মিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। এতে পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ইসরায়েলের অর্থনীতি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে না পারার জন্য নেতানিয়াহুকেই দুষছেন তারা। এছাড়া প্রশাসনের ভুলেই এতগুলো মানুষ বলি হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। এ সময় নেতানিয়াহু সরকারকে সন্ত্রাসী আখ্যা দেন অনেকে। এদিকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগ পাওয়া গেছে। বহু আন্দোলনকারীকে গ্রেফতারও করেছে তারা। তবে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার করা হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে ফ্লাইট। তবে জিম্মি নিহতের ঘটনায় পাল্টা নেতানিয়াহুকেই দুষছে হামাস। আইডিএফ এর হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া। যুদ্ধবিরতি চুক্তি হলে নিহত জিম্মির 3 জনের মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার 2টি জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় রোববার রাজধানী মস্কো সহ দেশের 15টি অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 158টির বেশি ড্রোন হামলা করেছে ইউক্রেন, এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনের ছোড়া সব ড্রোনকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানান, ইউক্রেনের হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে আলাদা একটি কারিগরি কক্ষে আগুন ধরে যায়। এদিকে রাশিয়ার রাজধানী থেকে 120 কিলোমিটার দূরের তেভার অঞ্চলের কোনাকোভো বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিকট বিস্ফোরণ শোনা গেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মস্কোর কাশিয়া বিদ্যুৎ কেন্দ্রেও ড্রোন হামলার চেষ্টা হয়েছে, তবে সেখানে অগ্নিকাণ্ড ঘটেনি। দেখছেন সংবাদ দুপুর।